আসসালামু আলাইকুম, সম্মানিত চিকিৎসক বৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ওরিয়েন্টেশনে। আজকে মূলত আমরা আমাদের যে সাবজেক্ট ফাইনাল এবং মক টেস্টের যে আমাদের ব্যাচটা, এই ব্যাচের ওরিয়েন্টেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে শুরুতেই আমি আছি ডাক্তার নূর সৌরভ, বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত মেডিসিটি মেডিকেল কলেজে এবং আপনাদের ডিপ্লোমা ব্যাচের একজন কোঅর্ডিনেটর এবং মেন্টর। এরপর আমাদের সাথে থাকবেন আরো মেহেদি ভাই। মেহেদি ভাই আপনাদেরকে এই রিলেটেড আরো আমাদের যে ধরনের কথাগুলো আছে ইম্পর্টেন্ট, এগুলো শেয়ার করবেন। সো যারা আজকে যুক্ত আছেন, আমি বিলিভ করি যে আপনাদের কিন্তু পরীক্ষা আমাদের যে মার্চের 13 তারিখে সার্কুলার যেটা হয়েছে, তো এখানে কিন্তু পরীক্ষার আমি যদি হিসাব করি খুব অল্প কিছু সময় বাকি। আমাদের যদি ক্যালকুলেটিভ হিসাব করি তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ফেব্রুয়ারি মাস 28 দিনের, সো আমাদের এখানে 8 আর 2 হচ্ছে 10 দিন, 20, মোটামুটি 23-24 দিনের মতো আমাদের হাতে টাইম আছে। সো একদম শেষ সময় কিন্তু আসলে নিজকে যদি আপনি পরীক্ষা করে দেখতে চান যে আপনার প্রিপারেশনটা কতটুকু, কিংবা মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ল্যাকিংসটা কোথায়, যে আপনার কোন পড়াতে কতটুকু ল্যাকিংস আছে, এটার জন্য সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে পরীক্ষা দেওয়া। তবে আবার একটা কথা বলি, পরীক্ষা দিলেই কিন্তু হবে না, আপনাদের টার্গেট থাকতে হবে পরীক্ষা দেওয়ার পরে আপনি যে স্টেপ গুলোতে ভুল করতেছেন, কিংবা দেখা যাচ্ছে যে আপনি যে স্টেপ গুলোতে মার্ক কম আসতেছে, তো আপনাদের কাজ হবে এই স্টেপ গুলো খুব ভালোভাবে দ্বিতীয়বার পড়ে ফেলা। তো ফর এক্সাম্পল, আপনি 20 তারিখে একটা পরীক্ষা দিচ্ছেন, দেখা গেল এই পরীক্ষাতে আপনি আউট অফ 100 আপনি পাইছেন হচ্ছে 60। তো এখন আপনি কেন 60 পাইলেন এবং কোন স্টেপ গুলো আপনার ভুল হইলো, আপনার যেগুলো পারা উচিত ছিল, এইটাকে পরবর্তীতে যদি একবার আপনি রিক্যাপিচুলেট করতে পারেন, তখন সেটাই হবে আপনার পরীক্ষার জন্য গেম চেঞ্জার। 13 তারিখ পরীক্ষাতে যখন বসবেন, দেখবেন যে আশেপাশের অনেক এক্সাম হল প্রেশার থাকবে, আপনার মাথায় অনেক চিন্তা থাকবে, একটা এক্সাম হলের একটা টেনশন কাজ করে। সো অনেক পারা জিনিসও কিন্তু ভুল হবে। সো এই ভুল হওয়াটা ঠেকানোর জন্য আপনাদেরকে প্রিভিয়াসলি পরীক্ষা দিতে হবে। তো আমাদের সাথে আজকে যারা যুক্ত আছেন, আমি বিলিভ করি আপনারা প্রত্যেকেই যোগ্য চান্স পাওয়ার জন্য, এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন। সো সবার জন্য আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। একটু মিউট করে দিচ্ছি সবাইকে, জাস্ট ওয়েট। আচ্ছা, আমাদের যদি খেয়াল করেন, আমাদের এক্সাম ব্যাচ বা আমরা যেটাকে সাবজেক্ট ফাইনাল বলতেছি, এটা কিন্তু আজকে 17 তারিখে আমাদের প্রথম পরীক্ষাটা ওয়েবসাইটে অনলাইন আছে। তো যারা এখানে ভর্তি হচ্ছে তাদের জন্য আমি একটা ব্যাপার ক্লিয়ার করি। এখানে আমাদের যে টাইম শিডিউলটা দেখাচ্ছে, যেমন 17 তারিখে পরীক্ষা, সো মনে রাখতে হবে যে 17 তারিখে যে পরীক্ষাটা, এইটা কিন্তু 17 তারিখে শেষ হয়ে যাচ্ছে না। এমন যদি হয় আপনার প্রিপারেশনটা ধরেন ভালো না, বা আপনি আজকে প্যাথোলজি পুরোপুরি শেষ করতে পারেন নাই, তখন আপনার কাজ হবে প্রিপারেশনটা শেষ করে আপনি তারপর পরীক্ষাটা দিবেন। কারণ মার্চের 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ সকাল পর্যন্ত কিন্তু আপনারা এই পরীক্ষাটা ওয়েবসাইটে অনলাইনে পাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি যখনই পরীক্ষা দেন না কেন, হোয়াট এভার ইট ইজ, আপনার যে মেরিট লিস্ট এটা কিন্তু সময়ের সাথে সাথে আপডেট হতে থাকবে। যেমন আপনি আজকে পরীক্ষা দিয়ে আপনি দেখতেছেন, আপনি আপনার ধরেন ফ্যাকাল্টি দুইটা পজিশন থাকবে, একটা ফ্যাকাল্টি পজিশন, একটা হচ্ছে আপনার সাবজেক্টের পজিশন। আপনি হয়তো দেখলেন আপনার ফ্যাকাল্টি পজিশনে আপনি হচ্ছে সেকেন্ড, এবং আপনার যে সাবজেক্ট ওইখানে দেখলেন যে আপনি ফার্স্ট হয়ে বসে আছেন। তো আপনি তো খুব খুশি, ভাবলেন যে আরে আমার তো কোনো কম্পিটিটরই নাই। কিন্তু যখন দেখবেন যে মার্চ মাসের 5 বা 6 তারিখ হয়েছে, তখন আপনি এটাকে একটু রিশাফেল করবেন, তখন দেখবেন যে আপনার মেরিট লিস্টটা চেঞ্জ হয়ে এই 2 নাম্বারটা হয়ে গেছে ধরেন কথার কথা 12 নাম্বার, এবং আপনার সাবজেক্টে যে আপনি ফার্স্ট ছিলেন, এই ফার্স্টটা সরে গিয়ে হয়ে গেছে 6 নাম্বার। এটা কেন হবে? কারণ আমাদের সিনাপসের যে পরীক্ষার সিস্টেম, এখানে কিন্তু রেজাল্টটা অলওয়েজ আপডেট হইতে থাকে। সো আপনি যখনই পরীক্ষা দেন না কেন, আপনি কিন্তু আপডেটেড লিস্ট বা আপনার যে কম্পিটিটর, সবচেয়ে মূল কথা হচ্ছে আপনি পরীক্ষা দিয়ে আপনার কম্পিটিটর চিনবেন। ফর এক্সাম্পল, আপনি এখন ডিডিবিতে পরীক্ষা দিচ্ছেন, তো ডিডিবিতে মনে করেন আপনি খুব ভালো মার্ক ক্যারি করতেছেন, আপনি 80 পাচ্ছেন অ্যাট অ্যারাউন্ড প্রত্যেকটা পরীক্ষাতে। তো 80 পাইলে যে আপনি খুশি হয়ে বসে থাকবেন ব্যাপারটা এমন না, আপনার খেয়াল করতে হবে আপনার সাবজেক্ট এবং আপনার ফ্যাকাল্টিতে আপনার পজিশন কত। এমন যদি হয় আপনার সাবজেক্টের পজিশন আপনি 80 পাওয়ার পরও সেটা ধরেন 15 বা 20 হচ্ছে, তাহলে কিন্তু এটা একটা অশনি সংকেত। কারণ কি, আমাদের সিনাপসের বাইরেও অনেক কিন্তু স্টুডেন্ট থাকবে যারা ডিডিবি পরীক্ষা দিবে। সো আপনাকে এই জন্য সেইভাবে নিচে প্রিপেয়ার রাখতে হবে যে মোর দেন 80।
বা 80 অ্যারাউন্ড মার্ক যেন আপনি অবশ্যই তুলতে পারেন পরীক্ষায়। কারণ বেশি কম্পিটিটিভ যে সাবজেক্ট গুলো আছে, যেমন ডিডিবির কথা বলতে পারি আমি, ডি কার্ডের কথা, কিংবা ডি অর্থ, ডিজিও, এগুলোতে কিন্তু প্রচুর মার্ক ক্যারি করতে হয়। সো আপনি এখনো যেহেতু ফর্ম ফিল আপের সময় আছে, স্টিল কিন্তু আমাদের আজকে ধরেন 17 তারিখ, তো 22 তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এর মাঝে হচ্ছে শুক্র শনি দুইটা বন্ধ যাবে এবং 21শে ফেব্রুয়ারি বন্ধ পড়বে। সো আপনাদের টাকা যারা জমা দিয়ে দিচ্ছেন তারা কিন্তু ফর্ম ফিল আপের আগে দ্বিতীয়বার এখনো ভাবার সময় আছে। আমি আবারও বলতেছি, আপনার চান্স পাওয়ার 50% ডিপেন্ড করবে আপনার প্রিপারেশনের উপর, এবং বাকি 50% ডিপেন্ড করে আপনি কিভাবে সাবজেক্ট চয়েসের লিস্টটা দিচ্ছেন। এই লিস্টে ভুল করার কারণে ঠিক মতো আপনার মানে ক্যালিবার ওয়াইজ আপনি যদি ইনস্টিটিউট চয়েস করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু বহু স্টুডেন্ট ভালো মার্ক পাওয়ার পরও সে মানে আলটিমেটলি চান্স পায় না। এবং যেহেতু 7টা ইনস্টিটিউট আমাদের চয়েস লিস্টে দেওয়া যায়, সো যেই সাবজেক্টগুলোতে ইনস্টিটিউট বেশি, আমি সবাইকে বলবো আপনি আপনার পছন্দ মতো একটু বুঝে শুনে তারপরে সাবজেক্ট চয়েসটা দিবেন। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, অলওয়েজ সেন্টার মানে ঢাকার মধ্যে স্পেশালি বিএমইউতে যে সাবজেক্টগুলো আছে এগুলার পাস রেট বেশি হয়, পাস রেট ভালো হয়। কারণ আপনি একটা ডিগ্রিতে ঢোকার পরে 2 বছর পরে আপনার কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে আপনি ডিগ্রিটা কমপ্লিট করে অ্যাজ এ কনসালটেন্ট অর অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন। সো 2 বছর ডিগ্রি যদি আপনার পাস করতে 5 বছর লেগে যায়, সেটা কিন্তু আপনার ক্যারিয়ার থেকে 5টা বছর নষ্ট হবে। এবং যে অনারিয়ামটা দেওয়া হয় প্রাইভেট ক্যান্ডিডেটদের, মনে রাখতে হবে এটা কিন্তু 2 বছর পর আপনি সেটা আর পাবেন না। এই যে 35,000 করে যে মাল্টি অনারিয়াম, এটা কিন্তু আপনাকে নির্দিষ্ট 24 মাসের জন্যই দেওয়া হবে। সো হোয়াট এভার ইট ইজ, আমি আমাদের একটু এক্সাম ব্যাচ নিয়ে আরেকটু কথা বলি। দেখেন, আমাদের এখানে টোটাল যারা সাবজেক্ট ফাইনাল ব্যাচে ভর্তি হয়েছে, তারা ইনক্লুডিং দ্য ফ্যাকাল্টি আপনারা টোটাল 60টা পাবেন। আপনাদের পরীক্ষা দিতে পারবেন টোটাল 60টা। এই যে এই টোটাল 60টা হচ্ছে আপনাদের সাবজেক্ট ফাইনাল হবে। মনে রাখবেন, সিনেপসের আমাদের যে কোশ্চেন গুলোতে পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন বিএমইউ স্ট্যান্ডার্ড। কথাটার অর্থ হচ্ছে আপনি বিএমইউতে আপনি 13 তারিখে যে কোশ্চেনে পরীক্ষা দিবেন, হুবাহু না হইলেও সেটার 80 থেকে 90% ফ্লেভার আপনি আমাদের সিনাপসের পরীক্ষার কোশ্চেনে পাবেন। এটার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা কোশ্চেন করার পরে কিন্তু আমাদের একটা রিভিউ করা হয়। আপনি কোশ্চেনের এটার এক্সপ্লেনেশন, এই কোশ্চেনের অ্যান্সার এবং কোশ্চেনের যে কোয়ালিটি, এটার উপরে আমাদের একটা রিভিউ করা হয়। সো আপনারা যে প্রশ্নেই পরীক্ষা দিবেন, মনে রাখতে হবে প্রত্যেকটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসার মতো ইনফিনিটি স্টার টপিকগুলো থেকে সিলেক্ট করা। সো এখানে পরীক্ষা দিয়ে আপনি যে টপিকগুলো পড়বেন, আমি সবাইকে বলবো, এভরিওয়ান, আমাদের যারা ব্যাচে ভর্তি আছেন কিংবা যারা সাবজেক্ট ফাইনাল ব্যাচে ভর্তি হচ্ছেন, প্রত্যেকে এই কোশ্চেনগুলোর এক্সপ্লেনেশন পড়বেন। এটা আমার একটা রিকোয়েস্ট অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ ওয়েল উইশার। কারণ আপনাদের এই টপিকগুলো, এই কোশ্চেনগুলো সবগুলো পরীক্ষা আসার মতো টপিককে বেস করে করা হয়। সো শুধু আপনি পরীক্ষা দিলেন এবং মার্কটা দেখলেন, ব্যাপারটা যেন এমন না হয়। ব্যাপারটা হতে হবে আপনি পরীক্ষা দিবেন এবং পরীক্ষা শেষে এটার সলভটা করবেন। সলভে আমাদের যা যা জিনিস দেখানো হবে বা যে পিডিএফটা শেয়ার করা হবে সলভের, আপনার সম্ভব হলে যে শীট থেকে পড়ছেন ওই শীটে তুলে ফেলবেন, এবং এক্সট্রা যদি কোনো ইনফো পান সেটা আপনি অ্যাড করবেন। আর লাস্টলি আমি আমাদের 3 তারিখ থেকে যে মক ফাইনালটা শুরু হবে এটার ব্যাপারে একটু বলি। আমাদের মক টেস্ট হবে দুইটা, একটা হচ্ছে 3 তারিখে, একটা হচ্ছে 6 তারিখে। এই দুইটা হচ্ছে আমাদের দুইটা মক টেস্ট যাবে। এবং ফাইনাল যে মক টেস্ট, মনে রাখতে হবে আমরা কিন্তু আমাদের যে ফাইনাল যে মক টেস্টটা হয় মানে একদম সর্বশেষ যে মকটা হয়, সেই ফাইনাল মকটা কিন্তু আমরা মোটামুটি সবার জন্য একটা ওপেন রাখার ট্রাই করি। সো এই ফাইনাল মকের মানে মকের যে মার্কটা, আপনি এটা মনে রাখবেন, আপনি ফাইনাল মকে যে মার্কটা পাবেন, কথার কথা আপনি যদি 75 পান, খুব বেশি সম্ভাবনা না, মানে খুব বেশি যদি কিছু চেঞ্জ না হয়, তাইলে এই 75 অ্যারাউন্ড হয়তো 2-3 প্লাস মাইনাসই আপনি আলটিমেটলি ফাইনাল পরীক্ষায় পাবেন। সো খেয়াল রাখতে হবে এই পরীক্ষাগুলো দেওয়ার সময় যথেষ্ট সিরিয়াসলি দিবেন এবং ট্রাই করবেন সব পড়া যদি কমপ্লিট নাও হয়, অ্যাটলিস্ট ইনফিনিটি স্টার যে টপিকগুলো আছে এই সবগুলো কভার করা। আর মক ফাইনাল দেওয়ার সময় কিংবা ফ্যাকাল্টি ফাইনালগুলো দেওয়ার সময় আপনি যে দেখবেন যেটা, সেটা হচ্ছে আপনার কম্পিটিটর কারা। অলওয়েজ নো ইয়োর কম্পিটিটর, এটা সবসময় আমরা বলি। কারণ কম্পিটিটর যদি আপনি বুঝতে না পারেন, আপনি এমন একটা সাবজেক্টে যাচ্ছেন যেখানে আপনার কম্পিটিটর কার আপনি তাই জানতেছেন না। যেমন কারোর প্রিপারেশন হচ্ছে ধরেন 60 মার্কের, সে পরীক্ষা দিয়ে ধরে 60 অ্যারাউন্ড পাচ্ছে, তো সে যদি এক্সপেকটেশন রাখে যে আমি ডিইএম পরীক্ষা দিব, তবে তার জন্য সেটা হবে বোকার স্বর্গে বাস করা। কারণ সাবজেক্ট ওয়াইজ আমাদের মার্ক কিন্তু ভ্যারি করবে। তো আপনি যেই সাবজেক্টে চুজ করেন না কেন, একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে। ওকে,
সো এটা ছিল আমার কথাবার্তা। এখন আপনাদের কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একটু করতে পারেন। ভাইয়া ডিপ্লোমা আর এমফিল কি একসাথে দেওয়া যায়? দেওয়া যাবে, ফর্ম ফিল আপ করা যাবে? না, পুর ডিপ্লোমার এমফিল আপনি একসাথে দিতে পারবেন না, এটা একটা পরীক্ষায় হবে। আইদার আপনি ডিপ্লোমা দিবেন অথবা আপনি এমফিল দিবেন। দুইটা দেওয়া যায় হচ্ছে এমপিএইচ এ। আপনি যদি এমপিএইচ দিতে চান তাহলে আপনি দুইবার ফর্ম ফিল আপ করতে পারবেন 7-7 14,000 দিয়ে। কিন্তু ডিপ্লোমা এমফিল একটা পরীক্ষায় হবে। আচ্ছা, একজন কোশ্চেন করছে 60 মার্কের কম পাইলে কি চান্স হবে? আপু, 60 মার্ক অ্যারাউন্ড রাখতে হবে, কারণ আপনি এই কোশ্চেন গুলোতে 60 মার্ক পাওয়া মানে কিন্তু আপনি মূল পরীক্ষাতেও এটার কাছাকাছি পাবেন। সো আমার সাজেশন থাকবে যে প্রিপারেশনটাকে আরেকটু বুস্ট আপ করার ট্রাই করেন। বর্তমানে কম্পিটিশন অনেক বেশি। সো চেষ্টা করতে হবে যে এর চাইতে যত বেশি আপনি নিতে পারেন। একদম বরাবর 60 মার্ক দিয়ে কিন্তু অ্যানেস্থেসিয়া ছাড়া অন্য কোনো সাবজেক্টে এখন আর চান্স পাওয়া যায় না। সো ট্রাই বাট করবেন যে আরেকটু বেশি মার্ক ক্যারি করার। ডি অর্থতে গভর্নমেন্ট ক্যান্ডিডেট কিরকম মার্কস মানে ক্যারি করতে হবে মোটামুটি? ডি অর্থতে আমার মতে ভাইয়া প্রাইভেটের চাইতে গভর্নমেন্টদের বেশি হচ্ছে, মানে কি বলবো যে শিক্ষার সুযোগ বেশি। সো আপনি যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেট হন, আপনাকে যদি সেন্টারে রাখতে চান ডি অর্থতে, অ্যারাউন্ড 70 to 75 ইজ এ গুড মার্ক ফর গভর্নমেন্ট ক্যান্ডিডেট। কিন্তু ভাইয়া একটা 70 বা কথা ছিল। 70 নিচে হবে না ডি অর্থ গভর্নমেন্টের জন্য। পাবলিক ফাইনালে মোটামুটি কত মার্কস ক্যারি করতে হবে তার চান্স পাওয়ার জন্য? আপনি কোন ফ্যাকাল্টি কোন সাবজেক্ট এটা বলতে হবে। গাইনিতে, সার্জারি ফ্যাকাল্টি, প্রাইভেট অর গভর্নমেন্ট? প্রাইভেট। 80 আপ। সাবজেক্ট ফাইনালে 80 আপ পেতে হবে? আমি আপনার মূল পরীক্ষার কথা বলতেছি। মূল পরীক্ষাতে 80 আপ, আর সাবজেক্ট ফাইনালে আপনি 70 to 75% এই মার্কটা আপনার রাখবে চান্স পাওয়ার জন্য। কারণ গাইনিতে কম্পিটিশন হিউজ। এই কম্পিটিশনে আসলে কোনো মা বাপ নাই। গাইনিতে প্রচুর মানে ফিমেল বেসড, এবং ফিমেলরা ম্যাক্সিমাম এই সাবজেক্টে পরীক্ষা দেয়। সো এখানে প্রচুর স্যার কম্পিটিশন হবে। পেরিফেরিতে। স্যার এনএসসি আবার একটু বলেন। আচ্ছা, অ্যানেস্থেশিয়ার ব্যাপারটা হচ্ছে অ্যানেস্থেশিয়াতে আপনি যদি সেন্টার বাদে পেরিফেরিতে চয়েস দেন, তাহলে গভর্নমেন্ট হন বা প্রাইভেট হন, যেহেতু অনেক বেশি সিট, তো অনেক বেশি সিটের কারণে 7টা ইনস্টিটিউট চয়েস দেওয়া যায়। এই জন্য অ্যাট অ্যারাউন্ড 60 পাইলে, 60-62 পাইলে মোটামুটি চান্স কনফার্ম হয়ে যায়। দুই একটা এক্সেপশন থাকে, যেমন আপনি যদি বিএমইউতে চান্স পেতে চান, তবে বিএমইউর জন্য কিন্তু আপনাকে অবশ্যই অ্যানেস্থেশিয়া সাবজেক্ট হইলেও 70 to 75 মার্ক লাগবে, মানে বিএমইউর জন্য। এর বাইরে ঢাকার বাইরে যেগুলো আছে এগুলাতে মোটামুটি 62 বা 4 এরকমের মধ্যে চান্স হয়ে যায়। কম্পিটিশন অনেক কম হয় কারণ সিট অনেক বেশি, এই জন্য। ভাইয়া রেডিওলজি ডিমার্টে কিরকম মার্কস লাগবে? ডিমান্ড ভাইয়া আগে খুব একটা কম্পিটিটিভ ছিল না, বুঝছেন। আগে খুব ইজিলি চান্স পাওয়া যেত, 65 অ্যারাউন্ডে হইতো। কিন্তু এখন আমাদের আপু যারা আছে ফিমেল বেসড হয়ে গেছে। ফিমেলরা অনেক বেশি পরীক্ষা দিচ্ছে, যার জন্য সাবজেক্টের ডিমান্ড বেড়ে গেছে। সো আপনি প্রাইভেট ক্যান্ডিডেট হইলে 70 বা 72-3 নিচে আশা করা যাবে না। গভর্নমেন্ট হলে একটু কম, 70 অ্যারাউন্ডে হয়ে যাবে। আচ্ছা, আমি আমাদের আরেকটা ব্যাচ নিয়ে কথা বলি। এটা তো আমাদের সাবজেক্ট ফাইনাল মক ফাইনাল গেল। যারা 25 দিনের প্রিপারেশন একটা আপনার মানে নিজেকে যাচাই করতে চান, তাদের জন্য আমাদের আরেকটা ব্যাচ আছে। সেটা হচ্ছে আপনার আমার 25 ডেজ চ্যালেঞ্জ যে ব্যাচটা, এটা আমাদের গত পরশুদিন মানে 15 তারিখ থেকে শুরু হয়েছে। আপনারা চাইলে এই ব্যাচটাতেও কেউ জয়েন করতে পারেন, কারণ এখানে আমাদের এস মানে আমাদের যে সাবজেক্ট ফাইনাল ব্যাচ ওইভাবে আমাদের পরীক্ষা শিডিউল গুলো দেওয়া, এবং এখানেও আপনি মক টেস্ট পাবেন, এবং আপনার যে ফ্যাকাল্টি ফাইনাল কিংবা যে সাবজেক্ট ফাইনাল গুলো এগুলোও পাবেন। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু নিজেরটা চুজ করতে পারবেন। আচ্ছা, ট্রু ফলস নিয়ে একজন ভাইয়া একটু আসসালামু বলছে। আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই আমি ক্লাস বেচার একজন ভাইয়া, তো এনাটমি ভাইয়া একটু যদি ভাবতেন এনাটমি নিয়ে আমাদের একটা সাজেশন বা কিছু দেওয়া যায়, খুব টাফ লাগে ভাইয়া। এত পড়া, আর একটা সাবজেক্ট ফাইনাল আচ্ছা, হয়েছিল, ভালো তো হয়ই নাই। আপনারা দেখতেছি রুটিনে আর একটা সাবজেক্ট ফাইনাল আছে সামনে 1 তারিখে, এটা জি, জি, জি। ইনশাল্লাহ দিব। ভাইয়া খুব খারাপ অবস্থা এনাটমির, কিছু মার্কস তো ক্যারি আচ্ছা, করতে হবে অ্যানাটমি নিয়ে এত আলহামদুলিল্লাহ। দুশ্চিন্তা করার কিছু নাই। অ্যানাটমিতে আপনার জি মতো ভাইয়া, সবারই অবস্থা। অ্যানাটমিতে ভালো আছে এমন বুকে হাত এমনি দিয়ে খুব পারি কম না। মানুষ বলতে পারবে। সো অ্যানাটমিতে সাজেশনের ব্যাপারে আমি আমাদের আহসান আব্দুল্লাহ ভাইকে বলে রাখবো নি, জি ভাইয়া জি। যদি একটু সময় পায় ইনশাল্লাহ জি আপনাদের জন্য ভাইয়া, খুব এক্সামের টপিক উপকার ওটা হয় দিয়ে যে দিবে। একটু। জি জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু অ্যানাটমিতে আলাইকুম। খুব বেশি সময় দেওয়ার দরকার নাই। অ্যানাটমি আপনি জি জি। চেষ্টা করবেন যে শেষের দিকের জন্য রাখতে, যেন আপনি রিভাইজ সহ একবারে দিতে পারেন। সেটা নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা, এমফিল অ্যানাটমি নিয়ে অনেকে শেষ জানতে টপিক কি চাচ্ছেন। বাদ দিয়ে দিই ভাইয়া? সমস্যা আছে, যেমন না, একদম বাদ অ্যাবডোমেন দিয়ে না, লিখে দিই। একদম বাদ দিয়ে না। ইনফিনিটিসটা টপিক গুলো পড়ে যাবেন, একদম বাদ দিয়ে না। যেমন অ্যাবডোমেন পড়বেন, থোরাক্সটা একটু দেখবেন, এমব্রায়ো থেকে অনেক কোশ্চেন আসে, এগুলো একটু দেখে যাবেন।
জি জি। আচ্ছা, এমফিল আর ডিপ্লোমা একদম জানতে চাইছেন, একই সময় পরীক্ষা হয় আমি যেটা বললাম। আর ডিমার্টে কত মার্ক লাগে ভাইয়া, প্রাইভেট ক্যান্ডিডেট ভাই মার্ক আসলে একবারে এক্সাক্ট বলাটা খুব কঠিন, বাট যেটা বললাম ডিমার্টে এখন রিসেন্টলি আপুরা যাওয়ার কারণে অনেক আপু পরীক্ষা দেয়, কম্পিটিশন বেড়ে গেছে। সো আপনি 70 প্লাস লাগবেই, 70 75 এরকম লাগবে। এটা বলা মুশকিল আসলে, আনসার্টেন হয়ে গেছে। আচ্ছা, আমাদের সাথে কি মেহেদি ভাই ভাইয়া আছেন? মেহেদি এমফিল ভাইয়া এর সাবজেক্ট, এমফিল এর সিলেবাস কি সমান মানে একই, সেমই? সিলেবাস বলতে কি আপনি কোর্সের সিলেবাস বলতেছেন নাকি ইন মানে না এখনকার না, যে পড়া কোর্সের না সেটা? ভাইয়া, অ্যাডমিশন টেস্টের সিলেবাস কি একই এমফিল এরটা? 80 মার্ক সবার জন্য সেম, বাকি 20 মার্ক হচ্ছে আলাদা। আপনি বেসিক ফ্যাকাল্টি 20 মার্কের জন্য বেসিক কোশ্চেনই আসবে। ডিসপ্লেতে যে এইটা আমরা দেখতে পাচ্ছি ওখানে জি জি, লেখা আছে এক্সাম শিডিউল, আবার লাল কালির ভিতরে লেখা আছে ক্লাস টপিকস। আসলে ব্যাপারটা কি? এটা এক্সাম টপিক, কি এক্সাম টপিকই, নট ক্লাস, এটা হচ্ছে এক্সাম টপিক। ওকে। ভাইয়া ওই ইয়াতে গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে ডিডিবিতে মানে কেমন মার্কস ক্যারি করা লাগে বা এটা যদি একটু বলতেন। আচ্ছা, ডিডিভিতে গভর্নমেন্ট হইলে ভাইয়া, গভর্নমেন্ট তো আসলে অনেক পরীক্ষা দেয়। আপনার 75 to 80 ধরে রাখতে হবে গভর্নমেন্টের জন্য, কারণ ডিডিভি সাবজেক্টটা অনেক বেশি এখন কম্পিটিটিভ হয়ে গেছে। দেখা যায় যারা এমডি স্কিম দিয়ে যারা চান্স পাচ্ছে না, তারা প্রত্যেকেই কিন্তু ডিডিভি পরীক্ষা দেয়। সো এই ক্ষেত্রে আপনার, আর ডিডিভিতে যেহেতু স্কিনের পার্ট 1টা অনেক কঠিন, এই জন্য যারা মানে স্কিনের ক্যারিয়ার করার কথা চিন্তা করে, তারা সবাই ডিডিভির দিকে আর কি মানে বেশি মানে পরীক্ষা দেয় আর কি। ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে মেহেদি ভাই বোধহয় কানেক্ট আছেন না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আমি আছি ভাইয়া। আচ্ছা, আমাদের পরে কথা বলবেন মেহেদি ভাই। ভাইয়া ডিএমসিয়ান এবং ভাইয়া খুবই ভালো একজন মেন্টর। তো ভাইয়া বর্তমানে ডি কার্ডে আছেন, ভাইয়া আরো ভালো বলতে পারবেন উইথ এফসিপিএস পেরিফেরি পার্ট 1। তো আমি পেরিফেরি আমাদের থেকে এর আরেকটু। পরবর্তী স্লটটা আমি আমাদের মেহেদি ভাইকে দিচ্ছি। নুসরত ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার ভাবে আপনি মোটামুটি সবকিছু কভার করে গিয়েছেন। আহ সুপ্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখন আসলে আপনাদের প্রতিটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। এখন এই জন্য আমি খুব বেশি সময় নেব না। আমি ইনশাল্লাহ ওই দিন 10 মিনিটস আমি শেষ করে ফেলবো। যে কথাগুলো না বললেই না, সেগুলো বলার চেষ্টা করব, যার অনেক কিছু অলরেডি বলা হয়ে গেছে। আচ্ছা, প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা হলো এক্সাম দেওয়ার ইম্পর্টেন্স। এটা না বললেই না, আপনি হয়তো পুরো 1 বছর প্রিপারেশন নিয়েছেন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না সবাই। আচ্ছা ঠিক। আমাকে 30 সেকেন্ড সময় দেবেন প্লিজ, আমার পাশে একটু নয়েজ হচ্ছে তো একটু। সরি, একটু সময় নিয়ে ফেললাম। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আপনি পুরো হয়তো অনেকে 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন, কেউ 6 মাস বা কেউ কিছু কম সময়। যাই পড়েছেন, এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই। এই পড়া থেকে সর্বোচ্চ আউটপুট পেতে হলে আপনাকে এক্সাম দিতে হবে। দুইটা কারণে। একটা হলো যেটা আপনি পড়েছেন সেটা সঠিক অ্যাপ্লিকেশন করতে পারছেন কিনা, সেটা একটা চেক করার বিষয়। দ্বিতীয়, আমাদের যে এক্সাম ব্যাচে যে কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, আপনার যদি বিগত বছর কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, ডিপ্লোমার কোশ্চেন কিন্তু অনেক রিপিট হয় বা সেম টপিক থেকে আসে। এই জন্য সেই কোশ্চেন গুলো প্যাটার্নের উপরে অ্যানালাইসিস করে খুবই ইম্পর্টেন্ট টপিক গুলো থেকে কোশ্চেন করা হয়। তাই আমরা এটা বিশ্বাস করি, হুবহু কোশ্চেনও অনেকগুলো কমন পাবেন এবং টপিক তো অনেকগুলোই থাকবে। এই জন্য অবশ্যই এই এক্সাম গুলো আপনারা দেবেন। আপনার যে প্রিপারেশনে নিয়েছেন সেটা অনেক বেশি ইনশাল্লাহ অনেক মজবুত হবে। আরেকটা বিষয়, সেটা হলো এই শেষ সময়ে কি পড়বেন। আচ্ছা, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কেমন প্রিপারেশন নিয়েছেন তার উপরে। যদি আপনার পড়াগুলো গোছানো থাকে, আপনার পড়া রেডি করা থাকে, সেগুলো বারবার রিভিশন দেবেন, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো আগে,
তারপরে একটু লেস ইম্পর্টেন্ট এবং কম ইম্পর্টেন্ট টপিক গুলো এখন না পড়াই ভালো। আচ্ছা, দ্বিতীয়, যাদের প্রিপারেশন খুব কম সময়ের জন্য, যারা অনেক দীর্ঘ সময় প্রিপারেশন নিতে পারেননি, তারা কি করবেন? তারা যতটুকু আপনি পড়েছেন সেগুলো তো পড়বেনই, কিন্তু কিছু টপিক থাকে যেমন অ্যানাটমি বা বায়োকেমিস্ট্রি বা ফার্মাকোলজি, এগুলো কিন্তু সিলেবাস হিউজ, কিন্তু যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেন, কিছু কমন টপিক থেকে পেইড কোশ্চেন আসবেই, মানে এটা অনেক সময় মিসই হয় না। সেরকম বিগত বছরের কোশ্চেন গুলো আপনি অবশ্যই পড়বেন। প্রিভিয়াস কোশ্চেন বিগত বছরের কোশ্চেন গুলো তো অবশ্যই পড়বেন, দেখবেন ঘুরে ফিরে কমন টপিক থেকে আসছে। আর আরেকটা হলো আমাদের যেই সাবজেক্ট ফাইনাল মক টেস্ট, এখান থেকে মিনিমাম পড়বেন, এর বাইরে যা দাগিয়েছেন বা পড়া রেডি করেছেন সেগুলো তো পড়ার চেষ্টাই করবেন, কিন্তু এগুলো বাদ দেবেন না। এটা যেটা বলতে পারি, খুব অল্প পরিশ্রমে আপনি এখান থেকে বেশ কিছু কোশ্চেন কমন পাবেন। আরেকবার বলি, সেটা হলো অ্যানাটমি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, এর কিছু কমন টপিকের কোশ্চেন প্রতিবার আসে, সেগুলো অবশ্যই পড়বেন। সেগুলো আপনারা কোশ্চেন ব্যাংক থেকে পড়বেন, প্লাস আমাদের যেই সাবজেক্ট ফাইনাল মক টেস্টের এই টপিক গুলো থেকে পড়বেন। হিউজ অ্যানাটমি সিলেবাস সব পড়া যাদের আগে থেকে নেই, তারা হয়তো পারবেন না, তারা মিনিমাম এইটুকু করবেন। ভাইয়া টপিক আচ্ছা, গুলোর একটা সাজেশন দিলে ভালো হতো, আমরা যারা ভাইয়া ভাইয়া আমি মনে হয় আমার কথাটা বুঝতে পারেন নাই। আপনি যদি কোশ্চেন গুলো একটু দেখেন, যে দেখবেন একদম কমন কোশ্চেন কিছু আসছে, সেগুলোকে আপনি মার্ক করে ওটা পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা হলে আপনি একবার করে নেবেন, তারপর আমাদের এখান থেকে কোনো সাজেশন দেওয়ার থাকলে সেটা তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার জন্য, কিন্তু এটা মিনিমাম, কোনো সাবজেক্ট একবারে ছেড়ে দেবেন না। যেমন ধরেন ফার্মাকোলজি, আমি বলি যে কয়টা কোশ্চেন আসে ঘুরে ফিরে প্রায় কমন টপিক্স থেকে। এই বিগত বছরের মোটামুটি আপনি 3-4 পেজ কোশ্চেন পড়লেই আমার বিশ্বাস কয়েকটা কোশ্চেন আপনি কমন পেয়ে যাবেন। এটা প্রতি বছরই হয়। আমরা আচ্ছা, চাচ্ছিলাম যে মানে একটা টপিক সাবজেক্ট ধরে ধরে জাস্ট এই টপিক একটু একটা লিস্ট করে দিতে হবে, মানে আমাদের হ্যাঁ জন্য হ্যাঁ, আমরা আমরা এক্সাম নাইট টপিকস ওটা দিয়ে থাকি প্রতিবার, এবারও দিব। কিন্তু যেহেতু একটু সময় আছে, আপনারা এগুলো করলে মানে কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা বা প্রিপারেশনটা একটু মজবুত হবে। আচ্ছা, 13 তারিখে যে অ্যানাটমি যে সাবজেক্ট ফাইনালটা ছিল ওটাই কি 1 তারিখে হবে? হ্যাঁ, যারা অলরেডি একটা সাবজেক্ট ফাইনাল দিয়ে ফেলেছেন তাদেরকে আর দেয়া লাগবে না। যারা অলরেডি অ্যাডমিটেড তারা তো একটা আলাদা রুটিন। এটা হলো 13 তারিখ আর যারা তেরো এখন তারিখে নতুন। হ্যাঁ হ্যাঁ আপু বলুন। 13 তারিখে একটা সাবজেক্ট ফাইনাল ছিল, ওটা হ্যাঁ, আবার 1 তারিখে হচ্ছে। যারা এখন নতুন ভর্তি হচ্ছেন তাদের জন্য এই রুটিনটা, আর যারা আগে ভর্তি হয়েছেন তাদের জন্য তো আলাদা রুটিন আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমি কথা বলতে চাই, যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য একটা সুসংবাদ বলতে পারি। সেটা হলো অলরেডি 39-42 বিসিএস এ যারা ছিলেন তারা কিন্তু ম্যাক্সিমাম কোর্সে চলে এসেছেন। ঠিক আছে, এই জন্য এখন এইবার কিন্তু খুব ভালো একটা সুযোগ যাবে, যেমন রেসিডেন্সিতে গিয়েছে, এবার কিন্তু ডিপ্লোমাতেও খুব ভালো একটা সুযোগ যাবে, আপনার কম্পিটিশন অনেক কম হবে। প্লাস এটা আগে থেকে বলা উচিত না, তারপর বলি সামনের বারও এটা হয়তো বজায় থাকবে, কিন্তু অনেকে অবশ্যই দুর্গমে পোস্টিং নেয়, কিন্তু এরকম সংখ্যা কম, তারা 1 বছর পরে দিতে পারবে পরীক্ষাটা 48 বিসিএস এর। কিন্তু এইবার আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট চান্স, সেটা হলো মানে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে বা ইনস্টিটিউশনে চান্স পাওয়া যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট রয়েছেন, আর মানে এরকম প্রাইভেটদের সুযোগ। ক্ষেত্রে? আমি বলছি আপু, আর প্রাইভেটদের ক্ষেত্রেও এটা পজিটিভ। কেন? মানে এবার সুযোগ আসলে খুবই ভালো, প্রাইভেট গভর্নমেন্ট মানে দুই ধরনের ক্যান্ডিডেটের জন্য এটা বেস্ট সুযোগ। কেন বলবো? কারণ অলরেডি 48 বিসিএস এ অনেকে জয়েন করে ফেলেছেন, মানে অনেকে না, মানে সরি, সবাই জয়েন করে ফেলেছেন যারা এবার ডিপ্লোমা পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, যারা এবার ডিপ্লোমা পরীক্ষা চারটা হওয়ার কথা ছিল, আমাদের ব্যাচে 4টা হওয়ার কথা ছিল তো মক টেস্ট। সরি এবার ভাই, ক্যান্ডিডেট কম। আচ্ছা, একজন একজন আমি উত্তরটা দিইনি এটা। যাই হোক, এবার এই জন্য আরেকটা সুযোগ, ঠিক আছে, আরেকটা সুযোগ রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুই ধরনের ক্যান্ডিডেটদের জন্য, যে এবার কম্পিটিশন অনেক কম হবে। এই জন্য আপনি যেই প্রিপারেশন নেওয়া আছে সেটা সর্বোচ্চ চেষ্টা করুন। ঠিক আছে, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করুন, কারণ আপনার যে প্রিপারেশন আপনি যতটুকু করতে পারেন সেটুকু আপনার হাতে, বাকিটা আল্লাহর উপর নির্ভর করবেন। রেজাল্ট আপনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আচ্ছা, আর এখন যেটা বললাম, সুন্দর একটা রুটিন করে নেবেন, যাতে এই যে 3 সপ্তাহ মতো সময় আছে সেটাতে আপনি যেই পড়াটা প্ল্যান করেছেন সেটা সুন্দর মতো রিভিশন দিতে পারেন।
এবং সবচেয়ে ভালো হয় একটা পরীক্ষা টার্গেট করবেন যে সামনে সাবজেক্ট ফাইনাল, তারপর ওটা শেষ করে ফেলবেন, তারপরে নেক্সট, এভাবেও করতে পারেন, বা আপনি নিজের মতো একটা রুটিন করতে পারেন। তো মোটামুটি এই হলো খুব সংক্ষেপে এই লাস্ট সময়গুলো আপনারা কিভাবে কাজে লাগাবেন সেটা। এর বাইরে যদি কেউ কিছু জানতে চান কোশ্চেন করবেন। মক ট্রু টেস্ট ফলস এর কোনো কি নির্দিষ্ট ট্রিক্স আছে? সরি ভাইয়া, আরেকবার বলুন। মক টেস্ট কি ট্রু আমাদের ফলস 3টা? এর কি কোনো ট্রিক্স একজন আছে? কোশ্চেন করুন ভাই, একজন করুন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, মক টেস্ট কি 4টা? আমাদের 4টা হওয়ার কথা ছিল আমাদের ব্যাচে, এখন কি 3টা মক টেস্ট হবে নাকি 4টা হবে আমাদের জন্য? আপাতত আমরা 3টা রেখেছি, যদি সুযোগ থাকে এর মধ্যে আরেকটা আমরা দিতে পারি, কিন্তু 3টাই মোটামুটি আমরা ফাইনাল করেছি। 3টাই হবে আশা করি আপনাদের। ভালো হইতো আর কি, আমাদের মানে দর্শক, আমরা যদি ঢাকার বাইরে থাকি, তারা একটু আগে এসে যদি, মানে 2-1 দিন আগে এসে যদি পরীক্ষা দিতে পারতাম অফলাইন, তাহলে ভালো হইতো। একটা মক টেস্ট যদি 11-12 থেকে ভাইয়া, দেখা যেত। আপনারা যদি কেউ আগে দিতে চান, সেটা কবে আসতে পারবেন একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেভাবে ইনশাল্লাহ অ্যারেঞ্জ করবো। এই যে বললাম 11 তারিখ বা 12 তারিখ, মানে জাস্ট আগের দিন বা 1-2 দিন আগে আর কি, ওটা ও বেটার হইতো আর কি। আপনি পরে দিলে তো সব কিছু থাকবে, রেডি থাকবে, কিন্তু ভালো হয় যদি একটু আগে দিতে পারেন, পরীক্ষার আগের দিনটা একটু ফ্রি রাখলে ভালো হয়। 12 মানে তারিখে দেন না, 11 তারিখে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দিতে পারবেন। এটা একটু আপনারা কথা বলেন যেন আমাদের জন্য একটা অফলাইন হ্যাঁ অন্তত হ্যাঁ, mock থাকবে ভাইয়া। আগে দিলে একটু প্রবলেম হবে, কিন্তু আপনি যদি 11-12 মানে 11 তারিখে দেখে দেন সমস্যা নেই, আমাদের সবকিছু রেডি থাকবে, এসে দিতে পারবেন ইনশাল্লাহ। এটা একটা আমাদের ব্যাচের জন্য একটু আয়োজন করলে ভালো হতো, যে অন্তত হ্যাঁ ঠিক আমরা আছে ভাইয়া, এটা আমরা নোট করে নিলাম, ইনশাল্লাহ আমরা রেডি থাকবো। ঠিক ভাইয়া একটু ট্রু ফলস এর সমস্যা কোনো দেখা স্পেশাল যাচ্ছে। ট্রিক্স থাকলে একটু জানাবেন। হ্যালো সরি, ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমার পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষাগুলো মোটামুটি দেওয়া হচ্ছে, ট্রু ফলস আমার ম্যাক্সিমাম কোয়েশ্চেনের ক্ষেত্রে 3টা স্টেমের বেশি হচ্ছে না। আমি ডিডিবিতে পরীক্ষা দিচ্ছি, যেহেতু কম্পিটিশন বেশি, এটা নিয়ে একটু অরিড কিভাবে আমার মানে কন্ডিশনটা ইমপ্রুভ করা যায় বা কিভাবে কি করা যায়, আমাকে প্লিজ আহ, অ্যাডভাইস দিবেন। এটা আপু, এটা কি আপনার কমন টপিকস আপনি ভুল করছেন এরকম মনে হচ্ছে যেটা আপনি পড়েছেন? যে টপিকস গুলো থেকে বারবার কোয়েশ্চেন রিপিট হচ্ছে, ওখান হুম। থেকে মাঝে মাঝে ভুল করি, আবার মাঝে মাঝে ওখানেও ভুল হয় ম্যাক্সিমাম আহ, ক্ষেত্রে। বাট ওই জায়গাগুলো বারবার পরীক্ষা দেওয়ার কারণে কিছুটা ইমপ্রুভ হচ্ছে কমন টপিকস থেকে, বাট ম্যাক্সিমাম আনকমন টপিকস বা কমন টপিকের আনকমন কোয়েশ্চেন, ওখানে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে 3টা স্টেমের মতো হয় এরকম আর কি। এখানে আপু দুইটা জিনিস, একটা হলো যদি কোনো বিষয় আপনার ধারণাটা পরিষ্কার থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে ওই কোশ্চেনটা ঘুরিয়ে দিলেও সরাসরি কমন না আসলেও আপনি অ্যান্সার করতে পারবেন। আর দ্বিতীয় যেটা আননোন, সেটা তো পারা আসলে সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি পরীক্ষায় যদি আনকমন কোশ্চেন আসে, সবগুলো ট্রু বা সবগুলো ফলস দেবেন। কারণ হলো এখানে নেগেটিভ মার্কিং খুবই নেগলিজিবল, 20টি স্টেম ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, এজন্য কোনো কোশ্চেন ছেড়ে আসবেন না। একটা কোশ্চেনে দেখেন 5টি স্টেপের আপনি কিছুই বুঝতে পারছেন না, একটাও আপনি বুঝতে পারছেন না, তাহলে সবগুলো ট্রু দেবেন বা সবগুলো ফলস দেবেন। আর যদি বুঝতে পারেন যে 2টা অ্যান্সার সঠিক, 2টা ট্রু দিয়ে ফেলেছেন, তাহলে বাকিগুলো তো বুঝতে পারছেন, ফলসের সংখ্যা বেশি হবে, এইভাবে আপনি দিতে পারেন। তবে যেটা একবারে পারবেন না, সব ট্রু বা সব ফলস দিলে ভালো, কারণ আন্দাজে আচ্ছা, কিছু ট্রু কিছু ফলস দিলে এটাতে হয়তো আপনি ওখানে বেশি নেগেটিভ মার্কিং হয়ে যাবে, কিন্তু নেগেটিভ মার্কিং আর ভাইয়া ওভারঅল খুব আরেকটা, কম। হ্যাঁ, আমার জি। নাম্বারটা যদি অ্যাভারেজে বলতে যাই, 40 মার্কস এর নাম্বারের ক্ষেত্রে আমার 27, 6, 8 এরকমই থাকে, অল অ্যাভারেজ। খুব কম পরীক্ষায় হচ্ছে আমি 30 বা 31 পাচ্ছি, এটাই আমার আহ মেনটেন হচ্ছে, এই জন্য আসলে এটা এটা আপু আমি যেটা বলবো সেটা হলো, আপনি নিজের প্রিপারেশনটাকে যত বেশি আপনি মানে কি বলা যায় বুস্ট আপ বা উচ্চতায় নিয়ে যেতে পারেন, এর থেকে বেশি তো কিছু করার নেই, হতাশ হওয়া যাবে না। আমি আবারও বলছি, সব পরীক্ষা আপনি অনেক ভালো দিয়েছেন, আপনার চান্স নাও হতে পারে, আল্লাহ না করুক। আবার পরীক্ষা আপনি খুব একটা বেশি নাম্বার পান নাই, কিন্তু আপনি চান্স পেয়ে গেছেন, এরকম ঘটনা ঘটে। কিন্তু যেটা আইডিয়াল সেটা করতে হবে, আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন এবং সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করবেন এবং কোশ্চেন গুলো সলভ গুলো ভালো করে পড়বেন। এইটুকু আপনার কাজ, বুঝে শুনে সুন্দর মতো, বাকিটা আল্লাহর উপর ভরসা করে পরীক্ষা দেবেন। থ্যাংক ইউ। ভাইয়া আমরা যখন, হ্যাঁ আসসালামু হ্যাঁ, আলাইকুম, আমরা যখন ওয়ালাইকুম আনসার আসসালাম। করব, হ্যাঁ, তখন আমরা কি এরকম করব যে একবারে হচ্ছে যেগুলো পারছি সেগুলো দাগিয়ে যাব, যেগুলো হয়তো আমার একটু বেশি চিন্তা করা লাগবে বা এই মুহূর্তে মনে পড়ছে না সেটা গ্যাপ দিয়ে যাব, পরে আবার আসবে, এরকম করলে ভালো হয় নাকি আহ, ওখানে একটু সময় দিয়ে টানা শেষ করে গেলে ভালো হয়, কোনটা আপু আসলে এটা better? খুবই একটা ভালো কোশ্চেন করেছেন। যেটা প্র্যাকটিক্যাল বাস্তব সেটা হলো, আপনি ব্যাক করার সময় পাবেন না। ডিপ্লোমাতে সবচেয়ে বেশি সমস্যা হয় টাইম ম্যানেজমেন্ট। এখানে অনেকগুলো কোশ্চেন, আপনার অনেক সময় সময় পাওয়া যায় না। এই জন্য ভালো হয় আপনি সুন্দর মতো সব অ্যান্সার করে শেষ পর্যন্ত চলে যাবেন। কিন্তু যদি আপনি এই যে পরীক্ষাগুলো দিচ্ছেন, আপনার কোনো ওন স্ট্র্যাটেজি থাকে যেটা আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন, সেটা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু বাস্তবে যেটা দেখা যায়, সময় পাওয়া যায় না আপু, সময় খুবই কম থাকে। একটা কোশ্চেন দেখেন খুবই মানে লিমিটেড টাইম পাওয়া যায় অ্যান্সার জন্য।
এই জন্য ভালো হয় আপনি অ্যান্সার গুলো করতে করতে যাবেন, কোনো কোশ্চেন ছেড়ে আসবেন না। ভাই এই যে সিঙ্গেল বেস ভাই যেগুলো বেটার নাকি পরে দিতে হবে, মানে এটা কোনটা ভালো হয়? আহ সিঙ্গেল এটা 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 হলো এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি। এখানে ওই দুইটা ব্যাখ্যা দেওয়া যায়। প্রথম হলো সিঙ্গেল বেস খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এখানে একটা ভুল মানে সঠিক অ্যান্সার দিলে আপনি 1 নাম্বার পাবেন, একদম 1 নম্বর। আর ভুল করলে কোনো নাম্বার কাটা যাবে না। আর সিঙ্গেল বেস গুলো একটু ক্লিনিক্যাল কোশ্চেন হয়, মানে ফ্যাকাল্টি কোশ্চেন হয়, যেগুলো একটু সিনারিও থাকে, একটু আপনাকে বুঝে শুনে অ্যান্সার করতে হয়। এই জন্য আপনি যেটা করতে পারেন, প্রথমে সিঙ্গেল বেস গুলো দিয়ে নিয়ে নিতে পারেন। সেগুলো যদি আপনার ভালো প্রিপারেশন থাকে, আপনি অনেকগুলো কারেক্ট অ্যান্সার করলেন, তারপরে ট্রু ফলসে চলে গেলেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আপনার সময় নিয়ে নিবে। এই জন্য আপনি সময় ঠিক মতো বন্টন, মানে আপনাকে ক্যালকুলেশন করে রাখতে হবে যে আমি এই কয় মিনিটে আমি সিঙ্গেল বেস গুলো শেষ করব, তারপরে হলো আমি ট্রু ফলসে যাব। ঠিক আছে? আর যারা আগে ট্রু ফলস দিতে চান, পরে সিঙ্গেল বেস দিতে চান, এটা পার্সোনাল চয়েস। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আগে সিঙ্গেল মানে বেস্ট অ্যান্সার দিয়েছি, তারপর ট্রু ফলস দিয়েছি। কিন্তু টাইম ম্যানেজমেন্টটা একেবারে আপনার একান্ত মানে পার্সোনাল ভাবে তৈরি করতে হবে ভাইয়া, যে কোনটাতে আপনি কত সময় দিবেন, কিভাবে দিলে আপনি টাইম ম্যানেজ করতে পারছেন। এটা আমাদের এক্সাম গুলোতে আপনি প্র্যাকটিস করবেন, এই সেম প্র্যাকটিসটা জাস্ট অ্যাপ্লাই করে আসবেন পরীক্ষায়। সময়গুলো ভাই এসবি এর জন্য কত সাবজেক্ট সময় ফাইনাল রাখবো গুলো ধরবো আর কি? কতক্ষণের মধ্যে কিরকম কোশ্চেন আনসার করতে হবে আনুমানিক? যেহেতু এটা তো এখন ভাইয়া এটা ভাইয়া আমি আবারও বলছি, এটা হলো আপনি নিজের একটা টাইম ম্যানেজমেন্ট করবেন, একটা ভাগ করে নেবেন যে আমি এই তো ওই পরীক্ষা দিচ্ছেন, যে কোনটাতে কত সময় লাগলে আপনি ভালো মতো অ্যান্সার দিতে পারছেন, ট্রু ফলস এর ক্ষেত্রে কত দিবেন, মানে মোট সময়টাকে এভাবে আপনি ক্যালকুলেশন করে নেবেন। একদমই এটা আপনার নিজের মতো করে একটা তৈরি করে দেবেন ভাইয়া। কারণ কি, আমি বলি যে কারো এসবিআই খুব দ্রুত দিতে পারে, কারো একটু সময় বেশি লাগে, একটু চিন্তা করতে হয়, কারো ট্রু ফলস খুব ভালো মুখস্থ আছে, শুধু ট্রু ফলস দাগিয়ে চলে যাবে। এটা ওই জন্য আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন, এটা আপনি নিজের মতো একটা টাইম ম্যানেজমেন্ট করবেন, যে আমি আমি এই যে 20টা এসবি এর জন্য আমি 20 মিনিট দেবো, বাকি সময়টা আমি এখানে দিব, এইভাবে আপনি একটা সময় ভাগ করে নেবেন। আর ভাই এবার কি ভাইয়া পেন্সিল ডি বা কার্ডের জন্য আর কি, মানে জি ভাইয়া পেন্সিল বা বলুন। কলম সাবজেক্ট পেজ ডি ইউজ কার্ড ডি করা কি? কার্ডের জন্য ভাই ডি কার্ডের জন্য প্রাইভেট ট্রেনিং হিসাবে ভাই কত নাম্বার মানে কত মার্কস ক্যারি আচ্ছা আসতেছে? আচ্ছা, অলরেডি নুরসরফ ভাইয়া অলরেডি বলেছেন। একদম আমি এক কথাই বলে দিই, সব সাবজেক্টের জন্য এটা অ্যান্সার পেয়ে যাবেন। প্রথম কথা হলো, এই নাম্বারটা ডিপেন্ড করবে কোশ্চেনের প্যাটার্নের উপর। কোশ্চেন যদি কঠিন হয়, আপনি তুলনামূলক কম নাম্বারেই আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং ইনস্টিটিউশন পাবেন। আর কোশ্চেন যদি সহজ হয়, তাহলে আপনাকে মার্কস একটু বেশি পেতে হবে। প্রথম কথা এটা গেল। দ্বিতীয় কথা হলো, যেসব সাবজেক্টগুলোর কম্পিটিশন অনেক বেশি, যেমন ডি কার্ড, ডার্মাটোলজি, ডি অর্থো, ইএনটি, ডিজিও, তারপর হলো ডিএমআরডি, এইসব যে সাবজেক্ট গুলোতে আপনার অ্যারাউন্ড আপনার চেষ্টা থাকবে 80-র কাছাকাছি পাওয়া। 80-র কাছাকাছি পাওয়া, এটা আপনার টার্গেট। হ্যাঁ, মানে এটা আপনার টার্গেট, কারণ আপনি যেগুলো পারবেন সেগুলো তো আর ইচ্ছা করে ছেড়ে আসবেন না। কিন্তু আমি আবারও বলছি, আপনার প্রিপারেশনের সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে। টার্গেট থাকবে যে আমি 80 পাবো, এবং যেহেতু কোনো কোশ্চেন ছেড়ে আসবেন না, এই জন্য আপনার বেস্ট পরীক্ষাটাই দিয়ে আসবেন। ঠিক আছে? 80 বেশি পাবেন, বেশি বলে তো সমস্যা নাই, কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে আসতে হবে, এবং টার্গেট পেরিফেরিতে চান্স থাকবে। পেতে গেলেও কি 80 পেতে tar- হবে? হ্যাঁ ভাই, হ্যাঁ আপু, সরি। পেরিফেরিতে চান্স পেতে গেলেও কি 80 পেতে না হবে? না না, আমি হলো যেগুলো কম্পিটিটিভ সাবজেক্ট এবং ভালো ইনস্টিটিউশন, আর এই সেম সাবজেক্ট যদি আপনি পেরিফেরির দিকে যান, নাম্বার তো একটু তুলনামূলক কম লাগবে। তবে আপনার টার্গেট থাকবে, আমি বলছি যে 80, তাহলে ইনশাল্লাহ যে কোনো সাবজেক্টে চান্স পাবেন। তার থেকে কিছু কম বেশি হলেও পেরিফেরিতে পেয়ে যাবেন। আর একটু লেস কম্পিটিটিভ হলে অ্যারাউন্ড 70 এরকম টার্গেট লাগবে। তবে আমি যেটা বলছি, নাম্বার কতটুকু পাচ্ছেন, এটা আসলে আপনি ঠিক করছেন এখন। পরীক্ষার হলে তো আর এসে এটা করার সুযোগ নেই। আপনি যা পারেন সেইটুকুর বেস্ট অ্যান্সার করে আসবেন, এর বাইরে আপনার হাতে আর কিছু নেই। সাবজেক্ট ফাইনাল গুলোতে থ্যাংক ইউ। যদি 50-এর নিচে পাই, তাহলে কি চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না? হ্যাঁ আপু, আপনার প্রিপারেশনটা আপনার কাছে একদম। সাবজেক্ট এই মানে এই নাম্বারটা অনেকটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনার প্রিপারেশন কতটুকু সেটা বেশি ইম্পর্টেন্ট। যেমন আপনি ধরেন অনেক কোশ্চেন ভুল করছেন, জানা জিনিস ভুল করছেন, তাহলে আপনার কাজ হবে আর একটু কনসেপ্ট ক্লিয়ার করে বা একটু বুঝে শুনে অ্যান্সার গুলো করা, বা পড়াটা একটু মনোযোগ সহকারে পড়া। আর যদি আপনি এই পরীক্ষাগুলোতে 70 অ্যারাউন্ড পান, মানে যেটা 100 মার্কের পরীক্ষা 70-র কাছাকাছি পান, কিছু কম বেশি, তাহলে আপনার প্রিপারেশন ভালো আছে। আমি যেটা মনে করি, যদি 70-এর আশেপাশে পান, আপনার প্রিপারেশন ভালো আছে, মানে মোটামুটি স্ট্যান্ডার্ড আর একটু বুস্ট আপ করবেন এরকম। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় আর কারো কোশ্চেন নেই। এখন তো খুবই কম সময় আছে, আর কোনো টাইম নষ্ট না করে সবাই সবার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করুন। আমাদের সবার সিনাপসের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া থাকবে, এবং আল্লাহর উপর ভরসা করে এই মুহূর্তটুকু কাজে লাগান। সামনে রমাদান মাস শুরু হচ্ছে,
হয়তো বুধবার বা বৃহস্পতিবার বা শুক্রবার থেকে রোজা শুরু হবে। এটা একটা দোয়া কবুলের মাসও। এই জন্য আপনার চেষ্টা এবং আল্লাহর সাহায্য দুইটি যখন কম্বাইন্ড হবে, আল্লাহ যখন আপনার জন্য কবুল করবেন, আপনি ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাবেন। এই জন্য বেশি বেশি দোয়া করবেন এই রমজান মাসটায়, এবং আপনার যতটুকু সময় আছে সেটুকু সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করুন। আর পরীক্ষাগুলো একটু সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করুন। আমার মনে হয় ইনশাল্লাহ এগুলো করলেই আল্লাহর রহমতে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাবেন। তাহলে আজকে আমাদের এই সেশন এখানেই শেষ করছি। সবার জন্য আবারও শুভকামনা। আল্লাহ হাফিজ। আজকে